আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পর্যাবৃত্ত গতির তৃতীয় লেকচারটা করব। তোমরা এর আগে দুইটা লেকচারে দেখছো যে পর্যাবৃত্ত গতি সংক্রান্ত একদম যে বেসিক ধারণাটা ছিল যে পর্যাবৃত্ত গতিটা কি, যে সরল রৈখিক একটা গতি, স্পন্দন গতি, যেটা কি বারবার বারবার একই ঘটনা ঘটে। সেইটার মতো আরও যে কোনো ঘটনায় কি বারবার যদি ঘটে তাহলে সেটাই কি আমাদের পর্যাবৃত্ত গতি। কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন আছে, যেমন বৃত্তাকার পর্যাবৃত্ত গতি, সরলরৈখিক বৃত্তাকার গতি, সরলরৈখিক পর্যাবৃত্ত গতি, উপবৃত্তাকার পর্যাবৃত্ত গতি, এইরকম অনেকগুলো স্পেসিফিকেশন আছে। এর মধ্যে কোনটা আমাদের যে এস এইচ এম বা সিম্পল ভার্সন ছিল এস এইচ এম বা সিম্পল ছিল, বা বাংলায় কি সরল ছন্দিত স্পন্দন স্পন্দন গতি। কোনটা ছিল? যেটা কেমন ছিল? সরল রৈখিকভাবে ছিল, সরল রৈখিকভাবে ছিল, যেটা আমরা দেখছিলাম যে এটার গতিপথটা কেমন। যদি একটা কণা এই জায়গায় থাকে, এখান থেকে আমরা যদি সেটাকে টেনে সরণ ঘটাই এই দিকে, এর ভিতরে যে প্রত্যায়নী বলটা কাজ করতো আমরা দেখতাম এফটা কোন দিকে, এর বিপরীত দিকে। তারপরে এটা এখানে আসার পরে এর মধ্যে একটা বেগ সঞ্চারিত হয়ে থাকতো, যেইটা একে এই দিকে নিয়ে আসতো, আবার এই দিকে আসার পরে এর মধ্যে বলটা কাজ করতো কোন দিকে, আবার এই সাম্য অবস্থানের দিকে। এই অবস্থাটার নাম কি? সাম্য অবস্থা। সবসময় এই অবস্থানের দিকে যেত। আমরা এখান থেকে দেখছিলাম এর হচ্ছে বল সমানুপাতিক -x, বল হচ্ছে এম এ সমানুপাতিক -x। এইখান থেকে আমরা দেখছিলাম ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখন আজকে আমরা, গতদিন আমরা এর সাথে আরো কি করছিলাম, যে আরো হচ্ছে অনেক ধরনের ইকুয়েশন দেখছিলাম, সেই ইকুয়েশনগুলো কিভাবে আসে, ইকুয়েশনগুলোতে কিভাবে কোয়েশ্চেন সলভ করা যায়, অনেক অনেক জিনিস দেখছিলাম আমরা। আর আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই সরলছন্দিত যে স্পন্দন গতিটারই একটা বাস্তবিক ব্যবহার আছে, যে জিনিসটা আমরা এর আগেও দেখছিলাম, যে হচ্ছে আমরা যদি একটা দোলক নেই, দোলক এরকম একটা যদি দোলক নেই, সেই দোলকটাকে যদি আমরা খুবই অল্প ব্যবধানে, অল্প কৌণিক ব্যবধানে আমরা দুলাই, মানে দোল দেই বা স্পন্দিত করি, আর এই বিষয়টা তখন দেখা যায় কেমন? সরল রৈখিক। এইটা কেমন দেখা যায়? সরল রৈখিক। আমরা যদি এইটাকে অনেক বেশি পরিমাণে দোল দেই তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যেত? এটা কেমন ছিল? এইটা হচ্ছে যদি বেশি কৌণিক ডিস্টেন্স, যে কৌণিক ব্যবধান যদি খুব বেশি হয় তাহলে এইটার পথটা গতিপথটা কেমন হয়? বৃত্তাকার। কিন্তু কৌণিক ব্যবধানটা যদি খুবই ছোট হয়, কেমন ছোট আমরা বলছিলাম প্রথম লেকচারে, তোমরা যদি দেখে থাকো প্রথম লেকচারে বলছিলাম কৌণিক ব্যবধান যদি 4 ডিগ্রি হয় তাহলে এই যে এই সরল দোলকটা আছে, এই দোলকের গতিটাও কি, সরল দোলকের এই যে ববের গতিটা, এই স্পন্দন গতিটা, এটা কি এই যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এটা আমাদের সাম্যাবস্থান হয়, সাম্যাবস্থান থেকে একবার ওইদিকে গেল, তারপর সাম্যাবস্থান আসলে একটা বেগ নিয়ে আসলো, তারপর আবার এদিকে গেল, এইভাবে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে, সেম কাহিনী হচ্ছে। তাহলে এই জিনিসটাকে তখন কি বলা যায়? সরল সন্ধিত স্পন্দন গতির একটা উদাহরণ হিসেবে বলা যায়, যেটাকে আমরা তখন আমরা বলতে পারি যে সরল দোলকের গতি। কঠিন দোলক না, সরল দোলকের গতি নিয়ে আমরা আজকে এই সরল দোলকের অদ্য প্রান্ত যা কিছু আছে বিস্তীর্ণ আমরা সকল আলোচনা করব। সরল দোলকের যত ধরনের সমীকরণ হয়, সরল দোলক নিয়ে যত কঠিন টাইপের কোয়েশ্চেন আসে, সহজ টাইপের কোয়েশ্চেন আসে, সবকিছু নিয়ে আলোচনা করব। এখন কথা হইল, এই চ্যাপ্টারের ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি বলা হয় যে কোনটা, তা আমাকে বলা হইলে আমি বলবো সরল দোলক গতি। বা যে কোনো স্যারকে যদি তুমি জিজ্ঞেস করো যে এই চ্যাপ্টারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা কি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কোয়েশ্চেনের বা যে কোনো এক্সামে চোখ বন্ধ করে কোন টপিকটা থেকে কোয়েশ্চেন আসে, ভাইয়া সরল দোলকের এই টপিকটা থেকে আসে। আর সরল দোলকের এই টপিকটার সাথে তোমরা এর আগেও দেখা করছো, কোথায়? যা কাজ ক্ষমতা শক্তিতে তুমি যদি দেখা করছো, কাজ ক্ষমতা শক্তির মধ্যেও কিছুটা সরল দোলক গতি সম্পর্কে ছিল, কিন্তু সেটা কেমন সরল দোলক ছিল? এইরকম সরল দোলক ছিল যে তোমরা দেখছিলে 60 ডিগ্রি কৌণিক ব্যবধানে তুলে ছেড়ে দেওয়া হয়, 30 ডিগ্রি কৌণিক ব্যবধানে তুলে ছেড়ে দেওয়া হয়। হয়তো তোমাদের অনেকে ভুলে গেছে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, মনে থাকাটাই অস্বাভাবিক, সেটা নিয়ে তোমাদের টেনশন নেই। সেটা নিয়ে আবার আমরা কিছু কিছু হালকা হালকা আলোচনা করবো, যাতে এই চ্যাপ্টারে এইটা বুঝতে কোনো প্রবলেম না হয়। আশা করি তোমরা সবাই
খুবই মনোযোগ দিয়ে ক্লাসটাকে দেখতেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে এই সম্পূর্ণ যে আলোচনা করব এই সরল দোলকের গতি সংক্রান্ত। এর আগে আমাদের এই বিষয়টা জানতে হবে যে এই সরল দোলকের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা যে সরল দোলকটাকে আবার আঁকাই, এটাকে আমরা এই যে একটা আংটার মাধ্যমে ঝুলাই দিছি, এইটা এইখানে যায়, তারপর এটা কোনখানে আসে, এইখানে আসে। এখন ভাই এটা কি মানে আমরা যদি দেখি, দেখো এখানে যে এইটার কৌণিক ব্যবধানটা কত হইতে হবে, মাস্ট কৌণিক ব্যবধানটা 4 ডিগ্রি হতে হবে। যে 4 ডিগ্রির বেশি হওয়া যাবে না, 4 ডিগ্রি বেশি হইলে এই জিনিসটা আর কি একদম বৃত্তাকার হয়ে যাবে। আর এই পর্যায়ে এটা কেমন আছে, অনেকটা সরলরৈখিক, অনেকটাই কি আছে, সরলরৈখিক। আমরা যদি এই বৃত্তটাকে আরেকটু নিচে লিখি, অনেকটাই কেমন রৈখিক, দেখো সরলরৈখিক আছে। তাহলে সরলরৈখিক ভাবে যদি এইভাবে কাঁপে, তাহলে এই জিনিসটা কি সরল দোলক সরল সন্ধিত স্পন্দন গতির মধ্যে অন্তর্ভুক্ত হয় অবশ্যই। ঠিক আছে, তার মানে এটা আমাদের অনেক বড় একটা কিন্তু শর্ত যে এটাকে কত 4 ডিগ্রি হতে হবে। তারপরে আরো বেশ কিছু শর্ত আছে, যেমন এই যে সুতাটা আছে, এই সুতাটার বেশ কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিতে চাও বা এইচএসসি পরীক্ষায় একটু মার্ক টার্ক চাও, তাদের তো অবশ্যই মনে রাখতে হবে। যারা চাও না তাদের মনে রাখার সমস্যা নাই। এখন এখানে সরল দোলক গতির এই সুতাটা আছে, সুতা সম্পর্কে যেই সব বৈশিষ্ট্যগুলো তোমাদের বইয়ে, বৈশিষ্ট্যগুলো শুনে তোমাদের একদম অবাস্তব মনে হবে, কিন্তু এইটা মেইনলি থিওরিটিক্যালি এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয়েছে। যেমন এই সুতাটাকে বলতে হবে, 1 নাম্বার কথা, ভরহীন। ভরহীন, সুতাটার কোনো ভর থাকা যাবে না। অবশ্যই সুতার কিছু না কিছু ভর থাকে, তো আমরা ধরে নেব নগণ্য, কিন্তু শর্তের মধ্যে কি বলা আছে, ভরহীন সুতা। তারপরে বলা আছে অনমনীয়। অনমনীয় মানে কি, এইটার মানে বৃদ্ধি ঘটে না, প্রসারণ ঘটে না। প্রসারণ মানে কি, কোন দিকে প্রসারণ, প্রস্থ বরাবর যে প্রসারণটা আছে। যে নমনীয় জিনিস কাকে বলে, যেমন সোনা একটা খুবই নমনীয় পদার্থ। সোনাকে যদি তুমি ধাতু দিয়ে মানে হাতুড় দিয়ে বাড়ি দাও, তাহলে সোনাটা কি হয়, যে আরো বিস্তীর্ণ হয়ে যায় বা নমনীয় হয়ে যায়। এখন দেখো অনমনীয়, এটা মানে প্রস্থ বরাবর বিস্তীর্ণ হয়। তারপরে দীর্ঘ বরাবরও যদি কি হয় না, এটা কি প্রসারিত হয় না। তাহলে অসম্প্রসারণশীল। খুব খুব মনোযোগ দিয়ে এটা মনে রাখবো, অসম্প্রসারণশীল, ভরহীন, অনমনীয়, অসম্প্রসারণশীল। কিসের বৈশিষ্ট্য এগুলো, সুতার বৈশিষ্ট্য। আর এরপরে এই মাথায় একটা দেখতেছো, একটা গোল স্তূপ আকৃতির বা একটা গোল খণ্ডক বস্তু, এটাকে বলা হয় বব। কি বলা হয়, বব। আজ থেকে নাম মনে রাখবা, বব। এই ববটার বৈশিষ্ট্য হলো, ববটা হতে হবে আয়তনহীন। আয়তনহীন কেমন, আয়তনহীন। ভর থাকতে পারে, হ্যাঁ ভর থাকতে পারে, ভর থাকতে পারে, ভর থাকতে পারে, প্রবলেম নাই, কিন্তু আয়তনহীন হতে হবে। এখন ভাই কোনো জিনিস কি আয়তনহীন কিন্তু ভর আছে, এটা হইতে পারে, বাস্তবে হইতে পারে না, কিন্তু থিওরিটিক্যালি এটা ধরে নেওয়া হয়েছে যাতে বিষয়টা একদম পারফেক্টলি আসে। তোমরা অনেক কিছুই ফিজিক্সে দেখছো যে অনেক কিছুই অনেক ত্রুটি আছে, বাস্তবিক জগতে ত্রুটি আছে, কিন্তু আমাদের থিওরিটিক্যালি যখন যে ফর্মুলাটা বের করতে হয়, একদম মানে হচ্ছে সেটাকে একদম পারফেক্ট ভাবে বের করতে হয়। তারপর সেই ত্রুটিগুলো বিবেচনা করেই তো আমাদের যত প্রবলেম বা যত ম্যাথ আসে, সেই ত্রুটিগুলোর উপর ভিত্তি করে। আশা করি তোমরা এই কয়েকটা জিনিস মনে রাখবা, যে এই কয়েকটা বিষয়টা আগে মুখস্থ করতে হবে, তোমার কিছু করার নাই। এখন আমরা যেটা মানে দেখবো যে এইটার যে বৈশিষ্ট্য আছে, এটা দিয়ে তোমরা হচ্ছে ওই কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ে পড়ে থাকতে পারো, বা তোমাদের যদি 9-10 নতুন যে বইটা আছে, নতুন বইটা যদি পড়ে থাকো, তাহলে সেই বইটাতেও লেখা ছিল এইটা সম্পর্কে। এই রকম হচ্ছে দোলকের 4টা বৈশিষ্ট্য, দোলকের গতির 4টা বৈশিষ্ট্য লেখা ছিল। সেই গতির 4টা বৈশিষ্ট্যকে আমরা আবার দেখব, যে সেই 4টা বৈশিষ্ট্য মেইনলি এই দোলকটা যদি সরল দোলন গতিতে চলতে চায়, তাহলে এটার কি কি মেনে চলতে হবে, সেই রকম বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয়। তাহলে যদি তোমাকে বলা হয় কতগুলো বৈশিষ্ট্য ছিল, ওর 4টা বৈশিষ্ট্য ছিল। কতগুলো বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য। তো 4টা বৈশিষ্ট্যের একদম যে প্রথম বৈশিষ্ট্য, আমরা এই 4টা বৈশিষ্ট্যকে খুবই ভালো করে মনে রাখা লাগবে, যেহেতু আমরা একটু মানে একটা গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। যে এই দোলক গতি, তোমাদের একটা দিন মনে করো, পুরোটাই দিন যাবে কি দোলক গতির উপর, তাহলে দিনের শুরুতেই তোমার কি কাজ করা লাগে,
একটা পত্রিকা পড়বা, সেই পত্রিকাটার নাম কি সমকাল পত্রিকা। সমকাল পত্রিকা পড়ে তুমি হচ্ছে ওই দিনটা শুরু করতে যাচ্ছ, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো সরল দোলকের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। কয়টা বৈশিষ্ট্য? এক নাম্বার বৈশিষ্ট্য কি? সমকাল। এই যে সমকাল পত্রিকা বলছে সমকালের সূত্র। সমকালের সূত্র কি বলে? সমকালের সূত্র বেশি কিছু বলে না। সমকালের সূত্র বলতেছে যদি তোমার কাছে দুই বা ততোধিক দোলক থাকে, এই যে একটা দোলক, এই যে একটা দোলক, দুই বা ততোধিক যদি দোলক থাকে, এখন বলতেছে যে এই দুইটা দোলকই যদি 4 ডিগ্রি কৌণিক ব্যবধানে দোল খায়, 4 ডিগ্রি কৌণিক ব্যবধানে দোল খায় এবং দৈর্ঘ্যটা একই, দুইটারই দৈর্ঘ্য কি? দুইটারই দৈর্ঘ্য একই, দৈর্ঘ্য একই, দুইটাই কি 4 ডিগ্রি ব্যবধানে দোল খায়, তাহলে দৈর্ঘ্য যদি একই হয়, 4 ডিগ্রি যদি মানে দোল হয়, তার মানে কি দুইটাই কি সেম না? দুইটা কি দোলকই একদম সেম বা সমান। দুইটা দোলকই যদি সমান হয় তাহলে দুইটা দোলকের দোলন কাল যতক্ষণে এক পাশ থেকে আরেক পাশে ঘুরে আসবে, আমরা দোলন কাল নিয়ে আরো ভালো করে যে আলোচনা করব, কিন্তু মেইনলি কি দোলন কাল, যে দোলন কালটা আছে সেই দোলন কালটা কি দুইটার কি হবে? দোলন কাল সমান। দোলন কাল কেমন? সমান। এইটা মেইনলি আমরা এই চারটা যে বৈশিষ্ট্য বলতেছি, এই চারটা বৈশিষ্ট্যই আমাদের দোলকের দোলন কাল রিলেটেড। কারণ দোলকের পরিচয়টাই কি? দোলকের পরিচয়টা কি? তোমরা যে পেন্ডুলাম দেখো, ঘড়ির মধ্যে পেন্ডুলাম দেখো, এর পরিচয়টাই হলো এটা দোলন কাল দেখায়। তাহলে কি সরল দোলকের দোলন কাল সংক্রান্ত, দোলন কাল সংক্রান্ত সূত্র। কয়টা সূত্র? আবারও কতগুলো সূত্র ছিল? 4টা সূত্র ছিল। দেখো এখন তুমি সমকালের সূত্র পড়ছো, এটা কয় নাম্বার ছিল? 1 নাম্বার সূত্র। এরপরে তোমার দ্বিতীয় কাজ বা দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র আমরা যদি ওই দিকে তাকাই, চিত্রটার দিকে তাকাই, এর মধ্যে অনেক কিছু আছে। একটা বব আছে, ববের কি আছে? একটা ভর আছে, একটা হচ্ছে সুতা দেখতে পাচ্ছি, সুতার একটা কি আছে? দৈর্ঘ্য আছে, দেখো দৈর্ঘ্য আছে। তারপরে আবার আরো বেশ কয়েকটা বিষয় কাজ করতে পারে, যেমন এটার ভরের ফলে এটা এম জি ত্বরণ বা নিচের দিকে একটা জি ত্বরণ পাইতে পারতেছে। এইরকম বিষয় তুমি হচ্ছে যখনই দেখবা দ্বিতীয় সূত্র, দতে দৈর্ঘ্যের সূত্র। কিসের সূত্র? দৈর্ঘ্যের সূত্র। দতে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটা কি বলতেছে? তুমি যত বেশি দৈর্ঘ্য করবা ততই বেশি পর্যায়কাল বা দোলন কালের পরিমাণ বেড়ে যাবে। তত বেশি দৈর্ঘ্য তত বেশি পর্যায়কাল বা দোলন কালের বেড়ে যাবে, যেটাকে প্রকাশ করা হয় টি সমানুপাতিক √L। ভাই এটা √L কিভাবে আসলো এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এটা কি? এটা মূলত পরীক্ষালব্ধ ফলাফলের মাধ্যমে পাওয়া গেছে কি টি সমানুপাতিক √T। এখন যদি আমরা 3 নাম্বার বৈশিষ্ট্যের দিকে যাই, 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি? তৃতীয় সূত্র, যে তৃতীয় সূত্র, ততে তৃতীয় ততে ত্বরণ। এই ত্বরণ কোন ত্বরণ? এই ত্বরণ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি? জি। তা এইটা বলতেছে কি টি সমানুপাতিক 1/√g। উপরে টি সমানুপাতিক √L, এর নিচে সমানুপাতিক 1/√g। এই তিনটা সমীকরণ গেল। এই তিনটা সমীকরণের পরে তোমাদের যদি আমরা এর শেষ যেই সমীকরণটা আছে, শেষ যেই সূত্রটা আছে, শেষ সূত্রটা নিয়ে যদি একটু চিন্তা করি, যে আর আমাদের কি আছে, যে এখন বাকি আছে শুধুমাত্র এই ববটার কি ভর। এই ববটার ভর কি কোনো আসলে এর উপর ইম্প্যাক্ট করে কি না। দেখো আমাদের মেইন অনেক কিছু হয়ে গেছে, যে সমকাল যদি সবকিছু সেম থাকে তাহলে কি দোলনকাল সমান। তারপরে কি দ্বিতীয় সূত্র, দতে দৈর্ঘ্যের সূত্র কি টি সমানুপাতিক √L।
তারপরে কি তৃতীয় সূত্র কি অভিকর্ষ ত্বরণ, এই পর্যায়কাল বা দোলনকাল টি সমানুপাতিক 1/√g। আর শেষ যে সূত্রটা আছে ববের ভর, এই ববের ভর সংক্রান্ত সূত্রটা কি, ববের ভরের উপর এটা দোলনকাল নির্ভর করে না, দোলনকাল নির্ভর করে না, দোলনকাল নির্ভর করে না। আমরা এইভাবে এই চারটা সূত্রকে মনে রাখবো। প্রথমে কি তুমি সকালে শুরুতেই সমকাল সূত্র বললা যে সবার জন্য সময় সমান, দোলনকাল সমান। তারপরে দ্বিতীয় সূত্র দতে দৈর্ঘ্য নিয়ে জানলা কি হচ্ছে টি সমানুপাতিক √l, একটু মনে রাখবা, মনে রাখার আরো সহজ উপায় আছে, আমি দেখাই দিব না। তৃতীয় সূত্র কি ত্বরণ ততে অভিকর্ষ ত্বরণ টি সমানুপাতিক 1/√g। আর শেষে কি ববের ভর বাকি আছে, ববের ভর দোলনকালের উপর নির্ভর করে না। এই তিনটা সমীকরণকে যদি আমরা দেখি একসাথে দেখলে দেখা যায় যে টি সমানুপাতিক √l/g, এরকম টি সমানুপাতিক √l/g। এখন এই √l/g সমানুপাতিক চিহ্নটা অবশ্যই উঠে যাবে, সমানুপাতিক চিহ্নটা উঠে যায় হচ্ছে তোমরা যদি এই মানে সমানুপাতিক যে হিসাবটা আছে এটা তো আমরা একটা পদ্ধতি বা অনেকগুলো পরীক্ষার মাধ্যমে বের করলাম, সেই পরীক্ষার মাধ্যমে শেষমেশ জানা যায় যে টি সমান 2π√l/g, যার মধ্যে এই সূত্রটা তোমাদের একটু চেনা লাগছে, 2π√l/g, এই সূত্রগুলো ইউজ করে। কিন্তু তার মানে কি শুধু ভাই এটাকে মনে রাখলেই হবে, যে এইগুলোকে আলাদা করে মনে রাখা লাগবে না? না, এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতি এই চারটার থেকেই কোয়েশ্চেন আসে এইভাবে যে দোলকের দোলনকালের 3 নাম্বার সূত্রটি কোনটিকে নির্দেশ করে, দ্বিতীয় সূত্রটি কোনটিকে নির্দেশ করে, তৃতীয় সূত্রটি কোনটিকে নির্দেশ করে, এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে। সেই জন্য এই বিষয়টাকেও ভালো করে মনে রাখতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা তুলে নিছো, তাহলে আমি মিশে দিলাম। এখন অনেক তোমাদের মধ্যে ছেলেপেলে আছে যারা জিজ্ঞেস করবে ভাই আমি হচ্ছে আপনার কথা বুঝতে পারছি, এটা একটা সূত্র আসলো যেটা আপনি মুখস্থ ছিল, মুখস্থ বসে দিচ্ছেন সেই মানটা, এখন আপনি আমাদের হচ্ছে বুঝাই দেন, আমি বুঝান ছাড়া আমার মনে থাকে না। অনেকেই আছে তোমাদের মধ্যে যে মানে ভাই এগুলা সব ভাবি যে আমি মুখস্থ করতে পারবো না, আমার বুঝাতে হবে যে কিভাবে সূত্রটা আসলো। তাহলে এটা আসলে সূত্রটা আসারও একটা উপায় আছে, সেই উপায়টা এখন যদি তোমরা দেখো, মানে এটা তো তোমরা এভাবে একটা মনে রাখতে পারবা, আরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে এই সূত্রটাকে আনা যায়। সেই সিস্টেমটা যদি দেখো তোমরা, যে আমরা যদি ধরে নেই এইখানের এই কোণটা হচ্ছে থিটা আর এটার ভর হচ্ছে এম, দেখো এইটা নিচের দিকে কি বল পাচ্ছে mg, আর এটা এই বরাবর কি পাচ্ছে mg cos থিটা, কারণ কি এই বরাবর থিটা আছে। তাহলে যে এই স্পর্শক তল বরাবর কি কাজ করতেছে mg sin থিটা। তোমরা জানো আশা করি এই যে mg তো নিচ বরাবর কাজ করে, আর যেই দিকে থিটা সেই দিকে যেই হচ্ছে উপাংশটা কাজ করে সেই উপাংশটা কি কষ্ট পায়, তাই mg cos থিটা, আর তার বিপরীত দিকের যে উপাংশটা আছে mg sin থিটা। এখন যদি তুমি দেখো সরণটা ঘটতেছে কোন দিকে, এই দিকে, তাহলে এই mg sin থিটাই কি এই দিকে নিয়ে আসতেছে, mg sin থিটা কি একটা এক প্রকার বল। তাহলে এইখানে যে বলটা আছে যে সরণ দেখো সরণ ঘটায় F সমান mg sin থিটা, তাহলে এইটার ফলে ওইটার মধ্যে আমরা কি নরমালি কি জানি, সরণের দিকে যেই মানে তোমার হচ্ছে সরল দোলক গতি বা সরল সঞ্চিত স্পন্দন গতিতে আমরা কি দেখছিলাম, F সমানুপাতিক -x। এই এফটা কি এই এফ ছিল যেটা সরণ ঘটাচ্ছে না, এই এফটা ছিল ওর ভিতরে যে প্রত্যয়নী বলটা আছে, প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী যে বলটা আছে সেই বলটা অবশ্যই mg sin থিটা হবে না, এটা তো সরণের দিকে mg sin থিটা, প্রত্যয়নী বল কি বিপরীত দিকে কাজ করতেছে, বিপরীত দিকে যে কাজটা করতেছে সেটা কি -mg sin থিটা। একটু যদি ধারণা হয় আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কি বলতে চাচ্ছি, যে ওইখানে তো আমরা নরমালি দেখছিলাম একটা সরণ ঘটাচ্ছে, কিন্তু সরণ ঘটানোর বিপরীত দিকে এই বিষয়টা কাজ করে। এই সরল দোলকের বৈশিষ্ট্যটাই হইল যে সরণ যেদিকে ঘটে তার বিপরীত দিকে ওই বস্তুর ভিতরে একটা প্রত্যয়নী বলের আবির্ভাব ঘটে, ভিতর থেকে একটা আবির্ভাব ঘটে, সেটা কি নেগেটিভ। এখন যেমন অনেকটা বাধা বলের মতো, তোমরা বুঝতে পারতেছো আশা করি। এখন
যে এম জি এ সাইন থিটা আছে, এইখানে যদি আমি লিখি যে এম এ সমান সমান মাইনাস এম জি সাইন থিটা, এম এ সমান সমান, এ সমান সমান মাইনাস কি, এই জায়গায় মনে করো এম, এম তো থাকলো না, জি সাইন থিটা। ব্যাপারটা যদি এইভাবে ধরি, আর হচ্ছে এইদিকে আমি এটা মিশিয়ে দিলাম, তোমরা যদি দেখো এইদিকে টি সমান সমান কি জানো, টি সমান সমান জানো 2 পাই/ওমেগা, এটা জানো তো। আবার কি জানো একটা জিনিস, আরো একটা জিনিস তোমরা জানো যে ওমেগা, এইখানে তোমরা দেখছিলা যে গতদিন ওমেগা স্কয়ার ইকুয়াল টু, না, এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এরকম একটা বিষয় তোমরা দেখছিলা যে এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন আমরা দেখব যে এই সাইন থিটাকে কি করা যায়, সাইন থিটা কি, আচ্ছা এটা কি সরল রৈখিক হয়ে গেছে না, এখন সরল রৈখিক না, এটা যদি আমি ধরি এক্স পরিমাণ সরণ করছি, কি পরিমাণ সরণ, এক্স পরিমাণ, আর এই যে এই দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা এল পরিমাণ, কি পরিমাণ, এল পরিমাণ, এল পরিমাণ। আমরা যদি এটার একটা হচ্ছে, তারপরে এই যে থিটাটা আছে, এই থিটাকে আমি যদি এভাবে প্রকাশ করি সাইন থিটা, এটা সাইন থিটা সাগরের লবণ, লম্ব ও দ্বিভুজ অনেক, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স ভাগ এল, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স ভাগ এল। যদিও থিটার মানটা অনেক কম, থিটার মানটা অনেক কম, তাও আমরা কি লিখতে পারি তো সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স ভাগ এল। তাহলে এইখানে যদি আমি লিখি যে এক্স ভাগ এল, আচ্ছা এই এলটাকে যদি একটু বড় হাতের লিখে দেই, সমস্যা আছে কারো, বড় হাতের, বড় হাতের এল, এই যে বড় হাতের এল, তাহলে এইখানে কি লেখা যায় এইভাবে যে মাইনাস জি ভাগ এল ইন্টু এক্স, এ সমান সমান মাইনাস জি ভাগ এল ইন্টু এক্স। আচ্ছা দেখো এই মাইনাসের পরে জি ভাগ এল আছে, আর এখানে মাইনাসের পর কি আছে, ওমেগা স্কয়ার আছে। তাহলে আমরা কি দেখছিলাম, দুইটা কি তুলনা করা, তুলনা করা যায়, এটার সাথে ওটা তুলনা করো, তাহলে ওইটার মধ্যে কি আছে, যেখানে ওমেগা স্কয়ার আছে সেখানে কি আছে, জি ভাগ এল আছে, তাহলে জি ভাগ এল, তাহলে স্কয়ারটা সরাই দাও, ওমেগা ইজ ইকুয়াল টু, স্কয়ারটা সরাই দাও, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি ভাগ এল। এখন তুমি যদি এই জিনিসটাকে এখানে বসাই দাও, দেখো কি আসে, যে টি ইজ ইকুয়াল টু কি দেখলা, টি ইজ ইকুয়াল টু 2 পাই, তো 2 পাইয়ের জায়গায় ছিল, ওমেগা কি নিচে না, তো ওমেগা কি যদি উপরে লিখি, উল্টায় যদি লেখো তাহলে এল ভাগ জি, টি ইজ ইকুয়াল টু 2 পাই এল ভাগ জি। বোঝা গেছে কি? তাহলে আমরা কি দেখলাম যে আমরা ওইভাবে কয়টা সূত্র ছিল, কয়টা সূত্র, দোলনকালের 4টা সূত্র, সেই 4টা সূত্র আমরা ইউজ করে এটা বের করছি। 4টা সূত্রকে আলাদাভাবে মনে রাখতেই হবে, এটা মাস্ট, এটা তোমরা হচ্ছে মিস করতে পারবে না। তারপরে স্মরণ ঘটায় এই বিষয়টাকে যদি আমরা হিসাব করি, যে স্মরণ ঘটায় যে এই যে এম জিটা নিচে কাজ করে, এম জির ওই পাশে কস থিটা, কস থিটা আমাদের কোনো কাজে লাগতেছে না, এইদিকে সাইন থিটা, সেই সাইন থিটা ইউজ করে, এম জি সাইন থিটা ইউজ করে আমরা এই যে এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা, যেহেতু প্রত্যয়নিবাল বিপরীত দিকে, তাহলে মাইনাস এফ সমান সমান এম এ, এম এ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা, এই মাইনাস এম এম কাটা দিয়ে এ ইকুয়াল টু জি সাইন থিটা, মানে সাগরের লবণ অনেক, যেহেতু এটা ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা ত্রিভুজের মতো হয়ে গেছে, তাহলে এক্স ভাগ এল, এক্স ভাগ আমরা এল ধরলাম, তবে জি ভাগ এলটার সাথে আমরা এটাকে তুলনা করলাম, এই তুলনা করার পরে দেখলাম ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি ভাগ এল, টি ইজ ইকুয়াল টু 2 পাই, এই যে এইটা। এখন তাহলে যদি আমরা এখন এই বিষয়গুলা, আশা করি তোমাদের ধারণার মধ্যে আসছে, এই বিষয়গুলো যদি আমরা আরো একটু এলাবোরেট করি, যে এই যে এই পয়েন্টগুলো, এই পার্টগুলোকে আমরা যদি আরো ক্লিয়ারলি দেখি, যে এই সকল বিষয় তোমাদের মনে রাখার কোনো দরকার নাই, আমার হচ্ছে এটা আমার ব্যক্তিগত সাজেশন না, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সাজেশন, যে এত কিছু যদি মনে রাখতে যাও তোমার কিছুই মাথায় থাকবে না, তুমি অল্প কিছু মনে রাখবা, কিন্তু সেই সকল বিষয়কে খুব ভালো করে অ্যাপ্লাই করতে শিখতে হবে। কি করতে হবে? অ্যাপ্লাই করা শিখতে হবে। অ্যাপ্লাই যদি না করতে পারো, ওই জ্ঞানের কোনো দাম নাই। দেখো এখন দেখো, তাহলে আমরা এই যে এই জিনিসটাই কিন্তু আবার দেখলাম, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। এছাড়াও আমরা কি জানি, টি সমানুপাতিক রুট এল, কয় নাম্বার সূত্র ভাইয়া? দৈর্ঘ্যের সূত্র, মনে নাই কিন্তু কিসের সূত্র? দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র, এল আছে ভাইয়া, দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র কয় নাম্বার? দ্বিতীয়, যত দৈর্ঘ্য তত দ্বিতীয়। এই সূত্রটাকে ইউজ করে কি এভাবে করা যায়, টি2 ভাগ টি1 ইকুয়াল টু রুট ওভার এল2 ভাগ এল1 লেখা যায়। লেখা যদি যায় লিখবা, কোনো প্রবলেম নেই। পরীক্ষার হলে যদি আসে তুমি লিখবা দৈর্ঘ্যের সূত্র থেকে পাই এইটা, দৈর্ঘ্যের সূত্র হতে পাই এইটা।
কিসের দৈর্ঘ্যের সূত্র? দোলকের দৈর্ঘ্যের সূত্র। তারপরে কি? ত্বরণের সূত্র, অভিকর্ষজ ত্বরণের, অভিকর্ষজ ত্বরণের সূত্র। কত নাম্বার সূত্র? তৃতীয় সূত্র। তো কি সূত্র ছিল? টি সমানুপাতিক √1/g। তাহলে টি 2/t1। দেখো এখানে উল্টা আছে না, উপরে যদি 2 থাকে তাহলে জি এর উপরে কত থাকবে? 1, আর নিচে কত থাকবে? 2। এই যে 2, নিচে 2, 1, এই যে 1। উল্টা ব্যাপারটা কিন্তু একটু উল্টা। এখন এই জিনিসটাকে আরো যদি তোমরা চিন্তা করো, তোমরা যদি মহাকর্ষ চ্যাপ্টারে যাও, কেমন কর্ষ চ্যাপ্টার? মহাকর্ষ চ্যাপ্টার। তোমরা জানতাম মহাকর্ষ চ্যাপ্টারের, এটা যদি আমাদের প্রাণের পৃথিবী হয়, এখানে জি যদি হয় gm/r², ঠিক আছে? তো এইখানে যদি একটা পাহাড় আসে, এত সুন্দর পাহাড় ভাই কই থেকে আঁকান শিখলেন? এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এত সুন্দর পাহাড়। এই পাহাড়টা যদি এইচ উচ্চতার হয়, কত উচ্চতার হয়? এইচ উচ্চতা। তাহলে এই পয়েন্টে GH ইজ ইকুয়াল টু ছিল কি? gm/r+h হোল স্কয়ার। সহজ জিনিস, কঠিন কিছু না। তারপরে এই বিষয়টা যদি তুমি চিন্তা করো যে আমি একটা উচ্চতায় নিয়ে গেছি, তাহলে উচ্চতায় নিয়ে গেলে কি জি এর মান পরিবর্তিত হচ্ছে নাকি হচ্ছে না? অবশ্যই জি এর মান পরিবর্তিত হচ্ছে। তাহলে সেইখানে যে কি পর্যায়কাল বা দোলনকাল বা এই জিনিসটা এই পাশ থেকে এই পাশে আসতো, এই পাশ থেকে এই পাশে আসতো, এই পাশ থেকে এই পাশে আসতো, এই বিষয়টা আসা যাওয়ার যে সময়টা আছে, সেই সময়টা কি মানে একই থাকবে না চেঞ্জ হবে? একই থাকবে না চেঞ্জ হবে? অবশ্যই টি মানে কি, আবারও মনে করে দিই, টি মানে কিন্তু একটা পর্যায়কাল। একটা পর্যায়কাল মানে কি? একটা সম্পূর্ণ দোলন। সম্পূর্ণ দোলন কাকে বলে? সম্পূর্ণ দোলনকে দেখো, যদি তুমি এইখান থেকে চিন্তা করো তাহলে আবার ব্যাক এখানে আসতে হবে। এইখান থেকে যে আসলো, এসে আবার এইখানে গেল, এটা একটা দোলনকাল। বা তুমি যদি এইখান থেকে চিন্তা করো, এইখান থেকে এদিকে গেল, তারপরে আবার এখানে আসলো, একটা দোলনকাল পুরোটা। বা যদি তুমি সাম্যাবস্থান থেকে চিন্তা করো, সাম্যাবস্থান থেকে এইদিকে গেল, এইখানে আসলো, আবার এদিকে গেল, আবার এখানে আসলো, একটা কিন্তু সম্পূর্ণ সার্কেল উৎপন্ন হলো, তৈরি হলো। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এইখান থেকে দেখো বিষয়টা আরো বেশি সুবিধা, যে এইখান থেকে এই পাশে আসলো, আসার পরে আবার এই পাশে গেল। আর সাম্যাবস্থায় থাকলে এইদিকে গেল, আসলো মাঝখানে, আবার এদিকে গেল, মাঝখানে আসলো, এই যে একটা পুরো একটা সার্কেল তৈরি হলো। যেমন বৃত্তাকারে যদি দেখো, বৃত্তাকারে দেখতে গেলে এখানে একটা কি তৈরি হবে? একটা সার্কেল তৈরি হবে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। টাইম তো টিটা কি বোঝা গেছে তো, পর্যায়কাল। এখন আমরা স্পেশাল কিছু দোলকের নামও শিখবো একটু পরে। আমরা এইখানে একটু ফোকাস দিতেছি, এইখানে ফোকাসটা একটু দেখো। তাইলে যদি আমরা সেকেন্ড যে সূত্রটা ছিল T2/T1 ইজ ইকুয়াল টু কি ছিল? √g1/g2। g1/g2 এইটা যদি আমাদের পৃথিবীর হয় নরমাল, আর টি এটা যদি নরমাল হয়, আর এটা যদি টিএইচ হয়, আমরা যদি জিএইচ দেই আর এটা নরমাল, তাহলে দেখো এই বিষয়টা কিন্তু এই জি এর সাথে যে আর এর সম্পর্কটা আছে কেমন? ব্যস্তানুপাতিক। দেখো ব্যস্তানুপাতিক মানে আমি যদি এইখানে আবার লিখতে যাই ইকুয়াল টু, এইখানে যদি আবার লিখতে চাই জি এর সাথে আরেক সম্পর্ক, জি ফাঁকা জিটা উপরে আছে, তার মানে ব্যস্তানুপাতিক না, উল্টা। ফাঁকা আর, শুধু আরটা নিচে, জি এইচটা নিচে আছে, তার মানে আর প্লাস এইচটা, যে জি আর প্লাস এইচ, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক? এটা নিচে আসতে মানে ওইটা কই যাবে? উপরে যাবে। এই যে স্কয়ার। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে, ভাই এখানে স্কয়ার, এখানে স্কয়ার, উপরে রুট কাটা দেন, এগুলো আচ্ছা কাটে দিচ্ছি, সমস্যা নেই। তো আমরা এখানে তো একটা সম্পর্ক বিষয়টা দেখলাম যে কিভাবে সম্পর্কটা আসলো। সেই সম্পর্কটা যদি দেখি আমরা এখানে, যে টি এইচ ভাগ টি ইজ ইকুয়াল টু এপাশে আর প্লাস এইচ ভাগ আর, একটা সম্পর্ক। এই সম্পর্কগুলো কিন্তু মুখস্থ করার বা মনে রাখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি জাস্ট এগুলো বারবার দেখবা, পরীক্ষার হলে যায় এটা চিন্তা করে বের করবা। আশা করি বুঝতে পারছো। কারণ এই ক্ষেত্রে তোমরা দেখতেছো যে হচ্ছে পৃথিবীর এই জায়গা থেকে এখানে নিয়ে গেছে। কোনো কোনো এমন কোয়েশ্চেন দেখবা, যে কোয়েশ্চেনে দেখবা পৃথিবীর থেকে চাঁদে নিয়ে গেছে, পৃথিবী থেকে মঙ্গলে নিয়ে গেছে, পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে নিয়ে গেছে। সেই সব গ্রহে নিয়ে গেলে কি শুধু আর এর মান পরিবর্তন হবে, নাকি যে এম এর মানও পরিবর্তন হবে? অবশ্যই এম এর মানটাও পরিবর্তন হবে। তাহলে সেই ক্ষেত্রে আবার এম এর সাথেও একটা সম্পর্ক দেখা লাগবে। এম এর সাথে কি সম্পর্কটা কি সমান, মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। খালি দেখবা যদি সমানুপাতিক সম্পর্ক হয়, সমানুপাতিক সম্পর্ক হয়, তাহলে এই যে জি1 জি2, যদি জি আর কি, জি আর মনে করো এই যে কিসের সম্পর্ক, জি আর হচ্ছে
এইচ এর সম্পর্কটা 1/h। তা এইচ এর সম্পর্ক যেহেতু উল্টা, উল্টা যদি হয় তাহলে জি যদি উপরে থাকে এইচ কই থাকবে, জি h1 নিচে, জি2 উপরে নিচে, h2 উপরে। এইভাবে চিন্তা করবা যে হচ্ছে সম্পর্কটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। যদি এইভাবে থাকতো জি আর এল সমানুপাতিক তাহলে এই যে জি1 h1 l1 তারপরে জি2 l2 সমানুপাতিক হলে একদম বরাবর, এই যে বরাবর। বুঝা গেছে? একটু একদম সহজে তোমরা চিন্তা করো, খুব বেশি কঠিন কিছু চিন্তা করবে না। এখন ভাই এখানে কি থেমে যাবে না, আরো অনেক কিছু আছে। হ্যাঁ ভাই আরো অনেক কিছু আছে। তোমাদের এই সূত্রটাকে যে কত ভাবে বেকাতারায় করে ইউজ করা যায় এটার মানে কোনো হিসাব নাই, যার কারণে অসম্ভব রকমের পরিমাণের, মানে অনেক পরিমাণে, অনেক বেশি বিভিন্ন মানে মাত্রার এই সমীকরণটা ব্যবহার করে কোশ্চেন বানানো যায়, অনেক কোশ্চেন বানানো যায়। কারণ মনে করো হচ্ছে এটাকে দেখো কত ভাবে অল্টারনেটিভ করে এই জায়গা থেকে ওই জায়গার সাথে কানেকশন করে এই কোশ্চেনটা বানানো যাচ্ছে। তার মানে কি এর থেকে অনেক কঠিন সহজ অনেক কোশ্চেনই করা যায়। এখন যদি তোমরা আরো একটা কোশ্চেন দেখো, যে এইখানে যদি দেখো যে দুইটা সরল দোলক এমন বিষয় আছে যেই সরল দোলক দুইটার কি হচ্ছে না, মানে পর্যায়কাল কি সেম আছে, তাহলে বাকি চেঞ্জটা হচ্ছে খালি এইখানে যে এল পরিবর্তন হচ্ছে, জি পরিবর্তন হচ্ছে। তার মানে কিন্তু এইখানেও কিন্তু চেঞ্জ করা যায়। দেখো টি সমান সমান 2 পাই রুট ওভার এল ভাগ রুট ওভার জি। তো এইখানে যদি দেখো তুমি হচ্ছে টি রুট ওভার জি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল। এখন টি পরিবর্তন, টি কনস্ট্যান্ট, 2 পাই তো আগে থেকে কনস্ট্যান্ট, তারপরে টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই দেখো জি আর এলটা কেমন, ইকুয়াল টু না সমানুপাতিক, রুট জি সমানুপাতিক রুট এল। তো রুট রাখা না রাখা দুইটাই কি সেম কথা, সেম কথা হলো থাক, জি সমানুপাতিক এল। বোঝা যাচ্ছে কি একটু? তার মানে কি ভাই এরপরে যদি একটা সমীকরণ আমরা বানাই, সেই সমীকরণটা কেমন হবে, জি1 ভাগ জি2 যদি হয় তাহলে ভাই যে আপনি শিখিয়ে দিচ্ছেন উপরে জি1 l1 জি2 l2 শেষ। এইভাবে তোমাদের অনেক ধরনের সমীকরণ বানাতে হবে প্রশ্ন ভেদে। তার মানে কি এই কোশ্চেন, এই চ্যাপ্টারে আসলে কি এই টপিকটা থেকে প্রশ্নর অভাব আছে নাকি? কোনো অভাব নাই, প্রচুর প্রশ্ন বানানো সম্ভব। আর প্রতি বছর তাই হয়, এই গত বছর যদি একটা প্রশ্ন আসে এই বছর আরেকটা প্রশ্ন, কিন্তু কিছু কমন কোয়েশ্চেন প্রতি বছর আসছে। আমরা সেই সকল কোয়েশ্চেনে অবশ্যই আলোচনা করবো যাতে করে তোমাদের মানে এই সম্পর্কে আইডিয়াটা আরো বেশি ভালো হয়। তাইলে আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম, অনেকভাবেই দেখলাম যে এইগুলো কিভাবে একটা থেকে আরেকটা কনভারসেশনে যাওয়া যায়, অনেক ধরনের সূত্র এর থেকে বের করা যায়। তাহলে একটা ভাই কি একটা দুলাদুলি শিখাইলেন, সেই দুলাদুলির থেকে এত কাহিনী এত কিছু, ভাই কঠিন কিন্তু কিছু করায়নি। তোমার খালি জাস্ট এটা মনে রাখা লাগবে, এটা মনে রাখে তুমি প্রশ্ন বুঝে সেটার মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে সে অ্যাপ্লাই করে দিবা। আর ওই যে 4টা সূত্র মনে রাখা লাগবে, আর কিচ্ছু মনে রাখা লাগবে না, আর কিচ্ছু না। এগুলো কোনো কিছু মনে রাখার দরকার নেই, এগুলো জাস্ট আইডিয়াটা মাথায় রাখো। ভাই আইডিয়া মাথায় রাখো, এটাও তো মনে রাখা, মাথার মধ্যে স্পেস খাচ্ছে মানে কি ভাই? ভাই এখন এগুলো যদি এত তুমি গভীরভাবে চিন্তা করো তাহলে তো আর পড়ালেখা করে লাভ নেই, তুমি দার্শনিক হয়ে যাও। আমি বলতেছি অল্প পড়া, অল্পভাবে মনে রাখো, অল্পভাবে মনে রাখলেই যথেষ্ট, আর কিছু না। দেখো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি, এতটুকু কি তোমরা মনে রাখবে। এখন আমরা যাবো কিসের দিকে, কোয়েশ্চেন সলভের দিকে। কিন্তু কোয়েশ্চেন সলভের আগে আরো একটা বিষয় জানাই দেই, যে সেকেন্ড দোলক নামে একটা বিষয় আছে। কেমন দোলক? সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক। এটা যখনই বলবে তখনই তোমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন আসবে, ভাই হ্যাঁ বুঝতে পারছি, আর বলা লাগবে না আপনার, থামেন আমরা বুঝে গেছি। সেকেন্ড দোলক মানে কি, একটা দোলক যে দোলকটা একবারে একটা পাক মেরে আসে 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এরকম না ভাই, ব্যাপারটা বুঝো। দোলকের পরিচয় এর অর্ধ দোলনের সময় দেওয়া হয়। দোলকের পরিচয়ের কি, অর্ধ দোলন কাল। অর্ধ দোলন কাল মানে কি, একটা যদি এইভাবে দোলক থাকে, এই দোলকটা এইখান থেকে এইখানে আসবে, এই যে এইখান থেকে এইখানে আসলো, এইটাই কি একটা অর্ধ দোলন। কিন্তু এটা কি পুরো দোলন না, এই বস্তুটা আবার কি করতে হবে, ওইখান থেকে এখানে আসতে হবে। অর্ধ দোলন যদি 1 সেকেন্ড হয়, পূর্ণ দোলন এই পাশে আরো 1 সেকেন্ড, তাহলে এই দোলকের, সেকেন্ড দোলকের খুবই গুরুত্বপূর্ণ, সেকেন্ড দোলকের পর্যায়কাল বা দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ঠিক আছে, মনে রাখবা কিন্তু এই জিনিসটা।
কয় সেকেন্ড? 2 সেকেন্ড। অধিকাংশ কোশ্চেনই যা আসবে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক। অনেকে এই সেকেন্ড দোলকের টি এর মান 1 বসায় দেয়, তারপরে কি সুন্দর করে ধরা খেয়ে বসে থাকে পরীক্ষার হলে, সুন্দর করে একটা বড় ছোট একটা লাল দাগের শূন্য পায়ে বসে থাকে। তোমরা যদি না পেতে চাও সেটা, তাহলে মনে রাখবা সেকেন্ড দোলক বা দোলকের পরিচয়টাই কি অর্ধ দোলন দেওয়া হয়। যদি বলা হয় একটা 5 সেকেন্ড দোলক, তার মানে সেটার দোলনকাল কত? 10 সেকেন্ড। তার মানে দোলকের পরিচয়টা কি দেওয়া হয়? অর্ধ দোলন কাল দেয়। অর্ধ দোলন কি এক সাইড থেকে আরেক সাইড আসা, কিন্তু এটা কি একটা দোলন হয়ে যায় না। এই যেখান থেকে স্টার্ট করছে সেইখান থেকে আসা আবার ওইখানে আসাটাই একটা কি সম্পূর্ণ দোলন। আশা করি এই জিনিসটা তোমাদের মনে থাকবে। এখন যদি আমরা তোমাদের এই যে দামি বই আছে, এই বইয়ের থেকে কিছু পিচ্ছি বাচ্চা অঙ্ক করি, এই অঙ্কগুলো একটু করব আমরা। দেখো ম্যাথ করব, একটা খুবই সহজ একটা প্রশ্ন, যে 1 মিটার কার্যকারী দোলকের দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক 4 সেকেন্ডে 8টি দোলন সম্পন্ন করে। কি 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট দোলক কি করে 4 সেকেন্ডে 8টি দোলন সম্পন্ন করে। চাইছে কি? চাইছে তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। অভিকর্ষ ত্বরণের মান। একদম কিছু বুঝি না ভাইয়া, একদম সূত্র একটা, t is equal to 2 পাই √l ভাগ g, শেষ। 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য মানে l is equal to 1। ভাইয়া এটা আবার কার্যকরী দৈর্ঘ্য কেন বলা হইলো? এটা আবার শুধু দৈর্ঘ্য কেন বললো না? দেখো, যদি এইটা এত বড় একটা রশি ছিল, এটার দৈর্ঘ্য মনে করো 1 মিটার ছিল, আর এইখানে একটা বব আছে, সেই ববটার আবার এইখানে 0.25 মিটার দৈর্ঘ্য থাকতো ব্যাসার্ধ, তাইলে আমাদের কি ভর কেন্দ্র থেকে হিসাবটা করা লাগতো। সেই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য হইতো l প্লাস 1 প্লাস 0.25, তাহলে 1.25 মিটার। বোঝা গেছে? ভর কেন্দ্র থেকে। কিন্তু আমরা নরমালি কি ধরে নিছি, এটা তো হচ্ছে একবারই যেহেতু বলে দিছি এটাই কার্যকরী দৈর্ঘ্য, তাইলে আর এটা নিয়ে চিন্তা নাই। বোঝা গেছে আশা করি? এগুলা সিম্পল বিষয়, এগুলো তো সবাই এমনিতেই হওয়ার পর থেকেই বুঝতে পারে আশা করি। যাই হোক, এখন এল কত বলতেছে, কি কত? 4 সেকেন্ডে 8টি দোলন করে। দোলন মানে কি? একটা কমপ্লিট দোলন। দোলন নিয়ে এমন না, দোলন মানে কিন্তু এমন না, এটাও মনে রাখবে। এই সব বিষয়গুলো ছেলেপেলে ভুলে যায়। দেখো, দোলন মানে এমন না এই যে এক পাশে যাও এটা দোলন, এটা অর্ধ দোলন। দোলন মানে কমপ্লিট সার্কেলটা ঘুরে আসে একটা কি দোলন। একটা স্পন্দন একটা দোলন দুটোই সেম, একটা স্পন্দন একটা দোলন দুটোই কি সেম। তার মানে কি 4 সেকেন্ডে 8টা করে, পিচ্চিদের মতো করবা। 8টি করে 4 সেকেন্ডে, 1টি করে 4 ভাগ 8 সেকেন্ডে, এমনি করবা। তাইলে t is equal to 4 ভাগ 8 সেকেন্ডে। বুঝে গেছে কিছু? তাহলে যদি এমন হয় টি এর মান কি এমন, 4 ভাগ 8, 4 ভাগ 8 হলে আমরা কি করতে পারি, মানটা বসাই দিব আস্তে করে। 4 ভাগ 8, তারপরে এই পাশে কত 2 পাই √, ভাই এল কত 1, জি এর মান জানা না। এখন দেখো, তাহলে এই পাশে যদি তুমি হিসাব করো, এই নিচে আসতেছে 2 পাই, ওই পাশ থেকে এসে, আচ্ছা আমরা যদি দেখি এইভাবে, এটাকে একটা কি করা যায়, বর্গ করা যায়। 1 ভাগ 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার ইন্টু 1 ভাগ জি। তাইলে জি ইজ ইকুয়াল টু, একবারে আসে, জি ইজ ইকুয়াল টু, এই 2টা ওই পাশে চলে গেল, 4 ভাগ 4 ইন্টু 4 পাই স্কয়ার। এটা তোমরা হিসাব করবে, হাতে ক্যালকুলেটর আছে, মাথায় তোমাদের বুদ্ধি আছে, এটাতে হিসাব করে একটা মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আসা করবে। একদমই সিম্পল একটা কোশ্চেন ছিল, খুব কঠিন কিছু না, এটা তোমরা পারবা আশা করি। তো এরপরে যদি আমরা হচ্ছে আরো একটা কোশ্চেনের দিকে যাই, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
প্রশ্নটা হচ্ছে কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলে কি চাইছে, দোলনকাল কত হবে, দোলন কাল কত হবে। তাহলে কিসের কিসের মধ্যে সম্পর্ক দেখো, টাইম আর দৈর্ঘ্য এল। সূত্রটা কি ছিল, কয় নম্বর সূত্র, দৈর্ঘ্যের সূত্র বা দ্বিতীয় সূত্র, লিখে নিবা দৈর্ঘ্যের সূত্র হতে। তাহলে এটা কি করা যায়, হ্যাঁ T2 ভাগ T1 ইকুয়াল টু রুট ওভার L2 ভাগ L1। কিভাবে, কাহিনী কি, তাহলে আমাদের দরকার কি T2 দরকার, এই পাশে T1 আসলো রুট ওভার L2 ভাগ L1। সাইডে যদি করি T2 ইকুয়াল টু T1 কত, সেকেন্ড দোলক কত 1 নাকি, এই মাত্র শিখলা 2 রুট ওভার বৃদ্ধি করা হলো L1 তো ছিলই, L1 তো L1 এর মতোই ছিল, আর এইখানে L1 তো ছিলই প্লাস 25.6 এত পার্সেন্ট কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। পার্সেন্ট মানে কি ভাইয়া, ভাগ কি 100 গুণন L1। তাহলে এখানে যদি দেখো 2 রুট ওভার, এখানে যদি কি হিসাব করা হয়, L1টা কমন নিলা 1 প্লাস 0.256 ভাগ কি L1, L1 কাটা হচ্ছে, এখান থেকে একটা হিসাব করে আসবে খুব সম্ভবত, মানটা যদি আমি দেখি 2.24 সেকেন্ড। এভাবে তোমরা কি করতে পারবে, এই মানটা বের করে ফেলাতে। এখানে 25% বৃদ্ধি করা হলো, কোনো ক্ষেত্রে হ্রাসও করা হতে পারে, কোনো ক্ষেত্রে 50% হতে পারে, অনেক ধরনের কোয়েশ্চেন আছে, এটার কিন্তু শুধুমাত্র একটা কোয়েশ্চেন না। এরপরে আমরা আরো একটা কোয়েশ্চেন সলভ করব, যেটা মেইনলি খুবই বেশি গুরুত্বপূর্ণ, আর এটা আমাদের আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন হবে। আমরা এর পরের দিন এই সকল বিষয় নিয়ে আরো অনেক কঠিন কঠিন বড় জটিল জটিল কোয়েশ্চেন সলভ করব। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক কাজে লাগবে আর কি। যাই হোক, এখন একটা ব্যক্তি, একটা লোক, যদু মধু গদু যাই হোক, সেই লোকটা এই একটা পৃথিবীর মধ্যে ছিল, পৃথিবীর মধ্যে তার যেই সেকেন্ড দোলকটা ছিল, সেকেন্ড দোলক এই পৃথিবী থেকে, যে নর্মালি পৃথিবী থেকে যখন একটা পাহাড়ের উচ্চতায় গেল, কিসের উচ্চতায় গেল, পাহাড়ের উচ্চতায় গেল, পাহাড়ের উপর যাওয়ার পর সেকেন্ড দোলকটি ঘন্টায় 30টি দোল হারায়। 30টি দোল হারায়, এর মানেটা কি, এর মানে হচ্ছে যে একটা সেকেন্ড দোলক যদি, না কোয়েশ্চেনটা আবার দেখি, যে 30 সেকেন্ড, আচ্ছা ঘন্টায় 30টি দোল হারায় না, ঘন্টায় সেকেন্ড দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। এখন বলা হচ্ছে, প্রশ্ন হলো যে এই দোলকটার ওই পাহাড়ের উচ্চতা কত, মানে পাহাড়ের উচ্চতা কত। তাহলে কি সেকেন্ড দোলকটা একটা, তুমি কি জানো সেকেন্ড দোলকটা এক পাশ থেকে এই পাশ থেকে এই পাশে আসে কয় সেকেন্ড, 1 সেকেন্ড, ওই পাশ থেকে এই পাশে আসে আরো 1 সেকেন্ড। তাহলে ঘন্টায় এইরকম এই পাশ থেকে ওই পাশে যায় বা অর্ধ দোলন দেয় কতগুলো, তাহলে কতগুলো, 60 গুণন 60 ইকুয়াল টু 3600টা অর্ধ দোলন দেয়। কারণ কি, ঘন্টায় কত সেকেন্ড আছে, 3600 সেকেন্ড আসে। এখন সে এই জিনিসটাকে এই মানে দোলকটাকে পাহাড়ের উপর নিয়ে যাওয়ার পরে দেখে পুরো 1 ঘন্টা তার ঘড়িতে চলে গেছে, 1 ঘন্টা তার ঘড়িতে চলে গেছে, কিন্তু সে দেখতেছে কি এই দোলকটা আসলে ঠিক কতক্ষণ কত মানে কতগুলো দিচ্ছে না,
3600টা কি দিচ্ছে না, দোলন দিচ্ছে না, 3600 দোলন দিচ্ছে না। কতগুলো দোলন দিচ্ছে? 30 সেকেন্ড সময় হারায়। এর মানে হচ্ছে দোলন দিচ্ছে পাহাড়ের উপর দোলন বা অর্ধ দোলন দেয়, অর্ধ দোলন দেয় 30টা কম দিচ্ছে। 30টা কি কম দিচ্ছে, তাহলে কি 3600 মাইনাস 30, তাহলে কত হয়? 3570টি। কিন্তু এই 3570টা যে দোলন দিচ্ছে, এই দোলনটা কিন্তু ওই 3600 সেকেন্ডেই দিচ্ছে, 1 ঘন্টা দিয়ে দিচ্ছে। কয় ঘন্টা দিয়ে দিচ্ছে? 1 ঘন্টা দিয়ে দিচ্ছে। তাহলে 3600 সেকেন্ডে দোলন দেয়, অর্ধ দোলন দেয়, অর্ধ দোলন দেয়। নাকি উল্টা লিখতেছি? না, দেখো এটা এইভাবে চিন্তা করো না, তুমি চিন্তা করো এইভাবে যে 3570টি অর্ধ দোলন দেয় কয় সেকেন্ডে? 3600 সেকেন্ডে। তাহলে একটি অর্ধ দোলন দেয় 3600 ভাগ 3570। অতএব কয়টি অর্ধ দোলন লাগে? 2টি অর্ধ দোলন দেয়। কারণ কি? 2টা অর্ধ দোলনে কি বার হয়? 2টা অর্ধ দোলনে পর্যায়কাল বের হয়। তোমরা কি জানো? এই যে একটা অর্ধ দোলন আর একটা অর্ধ দোলন, 2টা অর্ধ দোলনে এটি কি? পর্যায়কাল। 2টি অর্ধ দোলন দেয় এই যে 3600 ভাগ 3570 গুণন 2। এটা যদি আমি সময়টা দেখি কতক্ষণ সময় দেয়, যে 2.0168 সেকেন্ডে দেয়। কত? 2.0168 সেকেন্ডে দেয়। তাহলে কি 2টি অর্ধ দোলন দেওয়াটাই কি, এটি কি পর্যায়কাল। এটা কোথায় যায় পর্যায়কাল? এটা কিন্তু পাহাড়ের উপরে যাওয়ার পরে পর্যায়কাল, পাহাড়ের উপরে যাওয়ার পর পর্যায়কাল। এখন যদি আমি দেখি তাহলে এই টিটা কি আসলে কোনটি? এই টিটা হচ্ছে T2। আর T1 কত? যেহেতু সেকেন্ড দোলক, তার মানে T1 ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। দেখো এখন যে এই যে বেড়ে গেছে, T2 কিন্তু বেড়ে গেছে, মানে কি এখন এইটা এই পাশ থেকে এই পাশে আসতে সময় বেশি লাগতেছে। তো সময় যদি বেশি লাগে তাহলে কি ওই একই সময় কি দোলন কম দিবে না বেশি দিবে? কম দিবে। যেমন তুমি যদি একটা চিন্তা করো, এইভাবে চিন্তা করো, একটা জিনিস হচ্ছে মনে করো তোমার হাতে 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডে এইটাকে একবার দোল দিতে লাগে 5 সেকেন্ড করে, তাহলে 5 সেকেন্ডে 2বার দিবে, 2বার কি দিবে? দোল দিবে। তাহলে এখন এটাকে দোল দিতে লাগে 7 সেকেন্ড, 7 সেকেন্ডে কি তোমার এই 10 সেকেন্ড কভারেজের মধ্যে, 10 সেকেন্ড ওই সময়ের মধ্যে, টাইম লিমিটের মধ্যে কি এটা 2বার দিতে পারবে? দিতে পারবে না। তার মানে কি একটু কমে গেছে। দেখো এই যে এটা কমে গেছে, অর্ধ দোলনটা কি কমে গেছে। এই বিষয়গুলো একটু আমরা আরো ডিটেইলসে আলোচনা করব পরের লেকচারে আরো কঠিন টাইপের কোশ্চেন সলভ করব। দেখো এখন তাহলে আমাদের যে সম্পর্কটা দেখতে পাচ্ছি T2 ভাগ T1, আর আমরা নরমালি কি জানি? T সমানুপাতিক 1 ভাগ রুট জি। আবার এই জি এর সাথে একটা সম্পর্ক আছে, জি এর সমানুপাতিক 1 ভাগ আর স্কয়ার। তাহলে দেখো, তাহলে এর সাথে আবার সমানুপাতিক যে সম্পর্কটা আছে, সেই সমানুপাতিক সম্পর্ক অনুযায়ী রুট আর স্কয়ার। তাহলে টি সমানুপাতিক আর। বোঝা যাচ্ছে কিছু? এইখানে দেখো জি নিচে আছে আর উপরে আছে, জি নিচে আছে আর উপরে আছে, জি এর উপরে রুট দিলাম, এই আর স্কয়ারের উপরে রুট দিলাম। টি সমানুপাতিক 1 ভাগ জি সমানুপাতিক রুট আর স্কয়ার। তাহলে এইটার বরাবর যদি আমি এইটার সাথে এইটার কানেকশন করতে যাই, তাহলে আমাদের এই সম্পর্কটা আছে। তাহলে এই সম্পর্ক অনুসারে আমাদের যদি দেখি, তাহলে T2 টা কত? আর প্লাস এইচ। আর T1 টা কত? পৃথিবীতে আর। T2 কত আসছে মানটা? 2.0168, আর T1 টা কত? 2। আর প্লাস এইচ যদি দেখো, আর এর মান কত পৃথিবীর? 64,000 কিলোমিটার। এইচটা আমরা জানি না, 64,000 কিলোমিটার। মানটা কার বের করতে হবে? অতএব এইচ ইজ ইকুয়াল টু, যদি আমরা দেখি হিসাবটা কত আসে, এইচ এর মানটা আসে 53.76 কিলোমিটার। দেখো ব্যাপারটা কিন্তু একটু টাফ, এই সবার মতো না, একটু টাফ আছে। যে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক উচ্চতায় নিয়ে যাওয়ার পরে সেকেন্ড দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাইলো। সময় হারাইলো মিন্স কি? হারাইলো মিনিংটা বুঝতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবা সময় পেলো, যদি গভীরে চলে যায় সময় আবার পায়। সময় হারাইলো এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে যে দোলনটা দিচ্ছিল, আমি তো সময়টা মাপতেছি এটাকে দেখে, আমি দেখতেছি ঘড়িতে, দেখতেছি কি রে 1 ঘন্টা গেল, এটা দেখি 3600টা দোলন দেওয়ার কথা ছিল, 3600 দোলন দিল না। 36টা দোলন না দিয়ে এখন কত দিচ্ছে? 30টা কম দিচ্ছে। 30টা কম দিচ্ছে মানে 3570। তার মানে কি 3570 সেকেন্ড কি? না, 3570 সেকেন্ড
না, 3570টা দোলন, কিন্তু দিচ্ছে কতক্ষণে? 3600 সেকেন্ডে। তো 3600 সেকেন্ডে যদি দেয় তাহলে একটি অর্ধ দোলন দেয়, সেটা আমরা নির্ণয় করলাম। তাহলে দুইটি অর্ধ, কেন দুইটি অর্ধ দোলন? কারণ কি, পর্যায়কাল নির্ণয় করব। পর্যায়কালে কয়টি অর্ধ দোলন লাগে? দুইটির জন্য নির্ণয় করলাম। T2 = এই যে এটা নির্ণয় করলাম আমরা সূত্র হিসাবে, এইখান থেকে বের করলাম। আশা করি এই পেছানো ঘুচানো জিনিসটা একটু হলেও বুঝতে পারছো। এর পরের দিন আমরা এই জিনিসটাকে আরো ডিটেইলসে আলোচনা করব, আরো কঠিন টাইপের অঙ্ক সলভ করব, কারণ এই টপিকটা থেকে অবশ্যই বেশ ভালো টাইপের কোশ্চেন আসে। সেই অনেক ধরনের কোয়েশ্চেন আসে, সেই অনেক ধরনের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, আশা করি যে অনেক কিছু জানতে পারছো, শিখতে পারছো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলো তোমরা করার চেষ্টা করবে। আর যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে সেগুলো তোমরা কমেন্টে জানাবে, কমেন্টে, যাতে পরবর্তী লেকচারে সেই কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।